নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এখন কথা হলো যে ধানের একদম থোর মুখে, যখন ধানের একদম থোর একদম আগালে এসে আটকে আছে, কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, এই সময় আমাদেরকে কোন পরিচর্যা করতে হবে, কি করলে আমরা ফলনটাকে বেশি পাবো, আজকে এটা নিয়ে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কৃষিভিত্তিক শুধু ধান নয়, সমস্ত ধরনের সবজি যেগুলো আমরা চাষ করি, সেই সমস্ত ধরনের সবজি এবং ধান ভুট্টার সমস্ত কিছু চাষের পদ্ধতি আমাদের এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবেন। তার সাথে সমস্ত ধরনের পরিচর্যা এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো কৃষক চাষী বন্ধুরা, এই যে দেখুন ধানের কাঠি কিন্তু একদম মোটা হয়ে গিয়েছে, মানে থোর প্রায় চলে এসেছে প্রায়। এই যে ধানের যে পতাকা পাতা কিন্তু ছাড়া শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে মিডিলের যে পাতাটা আসতেছে, এই যে মিডিলে যে নতুন পাতাটা আসতেছে, এটাই হলো ধানের পতাকা পাতা। আপনাদের জমিতে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, এই যে নতুন যে পাতাটা আসতেছে এটাই হলো ধানের পতাকা পাতা, অর্থাৎ ফ্ল্যাগ লিফ। তো এই পতাকা পাতাটা যখন আমাদের জমিতে আসা শুরু হবে, তখনই কিন্তু আমাদেরকে ধানের এই বিশেষ পরিচর্যাটাকে করে নিতে হবে। এই সময় যদি আমরা ধান চাষের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করি, আমাদের ফলন কিন্তু অনেকাংশে কমে যাবে। প্রথমে কি হয়েছে না হয়েছে, গাছের কি অবস্থা আছে, কোনো কিছু দেখার দরকার নেই। এই যে আমার জমিতে দেখুন, এই যে পাতা, কিছু পাতা খেয়ে নিয়েছিল পোকায়, তো এগুলো কোনো কিছু মানে মাহাত্ম রাখে না। যদি আপনি এই বর্তমানের এই যে পতাকা পাতা আছে, এই পতাকা পাতার পরিচর্যা যদি ঠিকভাবে করতে পারেন, আপনার ফলন কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং আপনার যে আশানুরূপ ফলন সেটা কিন্তু আপনি নিশ্চিতভাবে পেয়ে যাবেন। তো কৃষক চাষী বন্ধুরা, এই সময় আমাদেরকে কিন্তু এই ধানের যে ফ্ল্যাগ লিফ যেটা আসছে, অর্থাৎ এই পতাকা পাতাকে বড় করতে হবে এবং সুস্থ সবল রাখতে হবে। আমাদের ধানের এই পতাকা পাতার উপরেই কিন্তু ধানের ফলনটাকে নির্ভর করবে। এই পতাকা পাতাকে আমরা যতটা বড় করতে পারবো, শক্তিশালী করতে পারবো, আমাদের ধানের যে শীষটা বের হবে সেটাও কিন্তু বড় হবে। যেহেতু এই সময় পতাকা পাতা বের হওয়া শুরু হয়েছে বা কিছু কিছু জমিতে পতাকা পাতা অলরেডি বেরিয়ে গিয়েছে, এই সময় ধানের একদম যদি মিডিলে দেখেন একদম টেসা থোর অবস্থা, তো এই সময় কিন্তু আমাদেরকে যেটা স্প্রে করতে হবে সেটা হলো ধানে এই সময় একটা পিজিআর ব্যবহার করতে হবে। কারণ এই সময় ধানের কাঠির ভেতরে কিন্তু অলরেডি ধান তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। সেই ধানটাকে আমাদেরকে একদম 100% ভাবে তৈরি করে নিতে হবে, যাতে যতটা ধান ভিতরে তৈরি হবে ততটা ধানই কিন্তু বের হবে। কারণ ধান বাইরে আসার পরে কিন্তু আর ধান বের হবে না। তো এই সময় আমরা যদি ধানে পিজিআর ব্যবহার করি, তাহলে কিন্তু পতাকা পাতাটা গ্রোথ পাবে এবং গাছের যে যত ধরনের হরমোনাল ডিফিসিয়েন্সি আছে, অর্থাৎ মানে ধানের যে উৎসেচক যেগুলো আছে সেগুলোর যে মানে কার্যক্ষমতা যেগুলো হ্রাস পেয়ে গেছে বা ধানের ফলনটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্যাগুলো কিন্তু একবারে দূর হয়ে যাবে। যার ফলে কী হবে, পতাকা পাতাটা খুব বড় হবে এবং ভিতরে যে ধানগুলো তৈরি হচ্ছে সেগুলো বেশি সংখ্যায় তৈরি হবে। গাছের কোনো রকম পুষ্টির অভাব যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু 100% ফলন পাওয়া সম্ভব। আর যখনই গাছের কোনো রকম পুষ্টির অভাব হবে, তখন কিন্তু সেই গাছ থেকে 100% ফলন আশা করা সম্ভব নয়। এই সময় আপনারা যে কোনো একটা পিজিআর ব্যবহার করে দিতে পারেন, কারণ দেখুন ধানের ভিতরে কিন্তু অলরেডি ছোট ছোট ধান চলে এসেছে। এই যে দেখুন, এখন কিন্তু ধান রেডি হওয়া শুরু হয়ে গিয়েছে ধানের ভিতরে। তো এই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই পিজিআর ব্যবহার করতে হবে এবং তার সাথে কিন্তু যে অনুখাদ্য, সেই অনুখাদ্যের চাহিদাটা এই সময় পূরণ করে দিতে হবে। এই জন্য সবথেকে বেস্ট হয় আপনারা যে কোনো একটা পিজিআর, সেক্ষেত্রে মিরাকুলান হতে পারে, অল উইন গোল্ড সুপার হতে পারে, অথবা আপনাদের হাতের কাছে যে পিজিআরগুলো আছে অ্যামাইনো অ্যাসিডযুক্ত, যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করবেন এবং তার সাথে যে কোনো একটি অনুখাদ্য, যেখানে জিঙ্ক, বোরন এবং কপার যে সমস্ত অনুখাদ্যগুলো হয় তার সবকটি আছে, সেরকম একটা অনুখাদ্য ব্যবহার করে দিতে পারেন। সেক্ষেত্রে মোবোমিন হতে পারে, অথবা এগ্রোমিন গোল্ড হতে পারে, অথবা আপনাদের হাতের কাছে যেই পিজিআর এই অনুখাদ্যগুলো আছে টাস্কোফাইভ হতে পারে, সেগুলো স্প্রে করে দিতে পারেন। পিজিআরের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে লিটারে অন্ততপক্ষে 20 ml, অন্ততপক্ষে 20 ml দিতে হবে। 20 থেকে 25 ml এর মধ্যে আপনারা রাখবেন এবং যে অনুখাদ্যগুলো দিবেন সেগুলো কিন্তু 20 গ্রাম বা 20 ml এর মধ্যে রাখবেন। তো কৃষক চাষী বন্ধুরা, এই সময় আপনারা গাছে এই এতটুকু গ্রোথ দিতে হবে এবং এর সাথে আপনাকে যেটা করতে হবে, এই পিজিআর এবং অনুখাদ্য যে দিবেন তার সাথে আপনাকে অবশ্যই দিতে হবে 0-52-34। কারণ এই যে ধান গঠন হচ্ছে, এই সময় ধানের গাছের প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশের চাহিদা। তো
এই জন্য আমরা ব্যবহার করব এনপিকে 0-52-34। এখানে ফসফরাস আছে 52% এবং পটাশ আছে 34%। অনেকে আমরা যেটা করি যে 0050 এটা স্প্রে করে দেই। তো এর আগের ভিডিওতে বলেছিলাম 0050 স্প্রে করার জন্য। তো এই সময় আমরা আবার 0050 স্প্রে করব। সেক্ষেত্রে আমরা যদি 0-52-34 ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবো, কারণ এখানে ফসফরাস আছে প্লাস পটাশ আছে, নাইট্রোজেন 0 আছে। তো সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবো। এবং যাদের জমি মানে চেহারা খুব ভালো আছে তারাও কিন্তু 0050 দিয়ে স্প্রে করবেন। এরপরে আসছি, এই যে পতাকা পাতাটা বের হচ্ছে, এই পতাকা পাতাটাতে কিন্তু এখন অনেক পোকার আক্রমণ হবে। ধান গাছের জমিতে, ধানের জমিতে যে পরিমাণে লেদা পোকা থাকবে সেগুলো কিন্তু এই পাতাটাকে এখন এসে আক্রমণ করবে, কারণ এই পাতাটা এখন সব থেকে কচি, সবুজ এবং এই পাতাটার উপরে সব থেকে বেশি আক্রমণ হবে। তো এই পাতাটাকে যাতে কোনোভাবেই কোনো পোকা খেতে না পারে বা কোনো রকম অসুবিধা না হয়, এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এই জন্য আমরা কি করব, এর জন্য আমরা যারা কিছুদিন আগে লেদা পোকার ঔষধ অর্থাৎ মাজরা পোকার ঔষধ ব্যবহার করেছি তাদের আর এরকম সমস্যা হওয়ার কোনো কথা নেই, তাদের কোনো কিছু করতে হবে না। কিন্তু যারা এখনও অবধি মাজরা পোকার ঔষধ ব্যবহার করিনি, অর্থাৎ দ্বিতীয় চালানে আমরা যে মাজরা পোকার ওষুধটা ব্যবহার করি সেটা এখনও করিনি, তাদের কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এটা করে দিতে হবে। মাজরা পোকার ঔষধ অবশ্যই স্প্রে করে দিতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে সেটা হলো একটা ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কেন ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করবেন? কারণ এই সময় এই পতাকা পাতাকে সুস্থ রাখতে হবে এবং যে ধানের যে শীষগুলো বের হবে এই শীষগুলোতে কিন্তু মানে অনেক ধরনের ধসার প্রকোপ লক্ষ্য করা যাবে। যেমন এই ঘাড় ঝলসা অর্থাৎ শীত ব্লাস্ট, এই রোগগুলো কিন্তু ধানের মধ্যে চলে আসবে। এই জন্য আমরা এই সময়ই কিন্তু ব্যবহার করব, যখন আমাদের ধান এরকম মোটা হয়ে গেছে, একদম মাথাতে ধান চলে এসেছে, 2-3 দিনের মধ্যে বের হবে, একদম এই সময় আমরা গিয়ে ব্যবহার করব হয় নেটিভো নয় অ্যামিস্টার টপ। হয় নেটিভো নয় অ্যামিস্টার টপ আমরা যদি ব্যবহার করে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর ঝলসা ধসা পচা কিছু আসতে পারবে না। এবং শীত ব্লাইট যেটা আছে ঘাড় ঝলসা সেটাও কিন্তু আর কোনোভাবেই আসতে পারবে না। তো কৃষক চাষি বন্ধুরা, মানে অনেক রোদ্দুর যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে হয়তোবা নিম্নচাপের বৃষ্টি শুরু হচ্ছে। গতকালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে একদম মেঘলা আকাশ। এখন কথা হলো যে আমি যেই ওষুধগুলো বললাম আপনারা কি সবগুলো ব্যবহার করবেন বা কোনটা কোনটা একসাথে ব্যবহার করবেন সেই জিনিসটাও এনশিওর করে দেওয়া ভালো। মেনলি হচ্ছে আপনার জমির সমস্যা বুঝে আপনাকে আপনার জমির সমস্যা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কীরকম? যদি দেখেন যে আপনার জমির বাকি পাতাগুলো খুব খাওয়া খাওয়া আছে, অর্থাৎ এরকম আছে, প্রচুর পাতা এরকম খাওয়া খাওয়া আছে, তার মানে ভাববেন যে আপনার জমিতে কিন্তু যে বড় সাইজের যে সাদা রঙের লেদা পোকাটা হয়, যেটা পাতার ওপর দিয়ে এইভাবে ডেউ পেরে যায়, এইভাবে ডেউ পেরে যায় গিয়ে কিন্তু পাতা খেয়ে নেয়, সেইটার উৎপাদ আছে। সেক্ষেত্রে আপনারা যে মাজরা পোকার যে কোনো একটা ওষুধ ব্যবহার করে দিলে কিন্তু সেই পোকাটাও চলে যাবে। যারা মাজরা পোকার জন্য দ্বিতীয় চালানে ওষুধ ব্যবহার করেছেন তাদের আর দেওয়ার দরকার নেই, এই সমস্যাটা তাদের হবে না। সুতরাং তাদের শুধু অ্যামিস্টার টপ, তার সাথে পিজিআর, তার সাথে একটা অনুখাদ্য দিয়ে স্প্রে করে দিলেই হবে, বা পিজিআরের সাথে 0-52-34 দিয়ে স্প্রে করে দিলেই হয়ে যাবে। তো কৃষক চাষি বন্ধুরা, মেনলি হচ্ছে ধানের জমিতে আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। পার্মানেন্ট কোনো চাষের ক্ষেত্রে পার্মানেন্ট কোনো সলিউশন নিয়ম হয় না। বিশেষ করে চাষের ক্ষেত্রে গাছের অবস্থা, মাটির অবস্থা সমস্ত কিছু বুঝে তার উপরে আপনাকে সার ঔষধ সমস্ত কিছু প্রয়োগ করতে হয়। তো আপনারা সেই বুঝে এই জিনিসগুলো ব্যবহার করবেন। কিন্তু অবশ্যই যখন আপনার পতাকা পাতা ছাড়া শুরু হয়েছে সেই সময় অবশ্যই আপনারা 0-52-34 এবং মাজরা পোকার ওষুধটা দ্বিতীয়বারের জন্য ব্যবহার করে দিবেন। যদি প্রথমে মাজরা পোকার ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে 0-52-34 অবশ্যই স্প্রে করে দিবেন, অথবা পিজিআর 0-52-34 অনুখাদ্য 3টে একসাথে স্প্রে করে দিবেন। এবং যদি না করতে পারেন পরবর্তীতে গিয়ে যখনই আপনার ধান গাছ এরকম মোটা হওয়া শুরু হয়ে যাবে, একদম মাথাতে চলে আসবে, ধান বাইরে থেকে হালকা হালকা দেখা যাবে যে ভিতরে ধান দেখা যাচ্ছে হালকা হালকা, সেই সময়টায় গিয়ে আপনাকে অবশ্যই অ্যামিস্টার টপ নয় নেটিভো এবং তার সাথে 0-52-34ও মিশাতে পারেন বা সিঙ্গেলও স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা এতটুকু পরিচর্যা করুন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবার যে ফসলগুলো আছে খুব সুন্দরভাবে ফলন হোক এই আশাই রাখছি, কারণ আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো কিছুটা রস হয়ে গিয়েছে জমিতে, যে কারণে যে ধানগুলো আটকে ছিল এখন কিন্তু সমস্ত ধান বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো আশা করি আপনাদেরও সমস্ত ধানগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।
দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।